চাল কেনার কথা, ভিয়েতনামের থেকেও বেশি দামে পাকিস্তানের থেকে এবার চাল কিনছে বাংলাদেশ, আমরা এর আগে গতকাল আলোচনা করেছি এটা নিয়ে। তাহলে কি চালের বস্তার ভেতরেও অস্ত্র আমদানি হচ্ছে বলে আপনি আশঙ্কা করেন? আহ দেখুন, এখন তো আসলে পুরোপুরি পাকিস্তান থেকে জাহাজ আসলে সেটাকে আর পরীক্ষার কোনো প্রয়োজনও তারা মনে করছে না। গত 24শে সেপ্টেম্বর 2024-এ তারা একটি প্রজ্ঞাপন দিয়ে সেটা বলেও দিয়েছে। ফলে আপনি যদি চালের ব্যাপারটা বাদ দিয়ে শুধু যদি পাকিস্তান থেকে আগত জাহাজের কথা ধরেন, তাহলে আমি বলবো সেখানে তো পুরোপুরি রাস্তা ক্লিয়ার হয়েছে, যদিও সেটা নিয়ে যথেষ্ট সমালোচনা আলোচনা। এটার পরিপ্রেক্ষিতে ভিয়েতনাম থেকে এখন চাল আসছে, পাকিস্তান থেকে বেশি দামে চাল কিনছে। আমরা তো সন্দেহ করি যে যেখানে আপনি লেটসে আপনি 20 টাকাতে যদি চাল পেতে পারেন, সেখানে আপনি যখন 30 টাকা দিয়ে চাল কিনছেন, তখন তো স্বাভাবিকভাবে সন্দেহ বাড়বে যে আপনি 10 টাকা এক্সট্রা দিয়ে চালটা কিনতে যাচ্ছেন। আসলে কারণটা কি? এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, এই অঙ্ক তো না মেলাবার কথা না। ফলে আমি খুব বেশি অবাক হব না যদি আপনার এই বক্তব্যটা সঠিক হয় এবং এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটে থাকে। বাট এই ব্যাপারে আমি এই মুহূর্তে নিশ্চিত নই, ফলে মন্তব্য করতে পারছি না আর কি। ঠিক। বাট তাহলে এটা এই খুবই যে সন্দেহজনক। ভারতীয় সেনা প্রধানের তরফ থেকে একটা ফোন বার্তা গিয়েছিল, সেটা আপনি নিশ্চিত করে বলেছিলেন যে ভারতের তরফ থেকে একটা বার্তা স্পষ্ট গেছে এবং তারপর সেনা প্রধান তার সুরটা নরম হয়েছে। তাহলে একদম। আবার কেন পাকিস্তান থেকে উপপ্রধানমন্ত্রীর আসা বা দুই দেশের মধ্যে বৈঠক করা? তাহলে কি সেনা আহ, প্রধান এই আহ, মুহূর্তে অসহায়? এই এই আপনি যে কথাটা বলেছেন, অ্যাকচুয়ালি ইউ গেভ দ্য অ্যান্সার। আপনাকে আমরা যখন লাস্টের এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম 2 বা 3 দিন আগে, ইংরেজি, আপনার নিশ্চয়ই মনে আছে, সেনাপ্রধানের সেই বক্তব্যটা নিয়ে। এর মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে আমাদের সাবেক যে ডিজিএফআই ছিলেন, মানে গোয়েন্দা পরিদপ্তরের যিনি প্রধান ছিলেন সেনাবাহিনীর, সেই সাইফ সাহেবের বাসাতে আপনার দুদকের যারা দুর্নীতি দমন কমিশনের অফিসাররা রেড দেয়। তো তিনি কিন্তু ক্যান্টনমেন্টের ভেতরেই ছিলেন। সো ক্যান্টনমেন্টের ভেতরে দুদকের রেড কিন্তু আপনার নট এ ম্যাটার অফ জোক। সো আইদার সেটা সেনাবাহিনী প্রধানের অনুমতি ছিল, তা না হলে তাকে বাইপাস করে এই এই অভিযানটা চালানো হয়েছে। ক্যান্টনমেন্টের ভেতরে আপনার সিভিল যে কোনো কর্মকর্তা ঢোকা এবং সেখানে অস্ত্র অস্ত্র সহ বা আপনার ম্যাজিস্ট্রেট সহ সেখানে আসাটা, এগুলোর কিছু নিয়ম নীতি আছে। ফলে সেই সময়টাতে এই ঘটনাটা ঘটেছে আপনার সাথে প্রোগ্রামটার পরেই। ফলে আমরা সেখানে কিছুটা কল্পনা করেছিলাম যে সেনাপ্রধানকে বাইপাস করে সেনাপ্রধানকে এটা দেখিয়ে দেওয়া যে তুমি যতই সেনাপ্রধান হও না কেন আর তুমি যতই ধমক দাও না কেন, আরেকটা যে মোর্চা আছে অর্থাৎ ফয়জুর রহমান কেন্দ্রিক যে আরেকটা গ্রুপ আছে সেনাবাহিনীতে, তারা অপারেট করছে এবং তারাই যে শ্রেষ্ঠত্ব ধারণ করে এবং তাদের হাতে যে সবকিছু, এইটা সেনাবাহিনীকে একটা দেখিয়ে দেবার ব্যাপার ছিল। ফলে এটা অনেকটা তাকে চড় দেওয়ার সামিল বলে অনেকে মনে করছে যে সাবেক ডিজিডিজিএফআই এর বাসাতে দুদক অভিযান চালিয়েছে এবং সেখান থেকে নাকি 2.5 কোটি 2 কোটি টাকা উদ্ধার করেছে, হুইচ ইজ কোয়াইট ইম্পসিবল, এত টাকা কারো বাসায় থাকবে। সো এটা তো একটা সাজানো নাটক এবং এই ধরনের ঘটনা সেনাবাহিনী প্রধানের উপরেই হয়েছে এবং সেনাবাহিনী যখন খুব সম্ভবত সে যখন কঙ্গোতে কঙ্গোতে গেল, তার আগের দিনের ঘটনা আর কি। সো আচ্ছা, আমার কাছে মনে হয়েছে যে তাকে কিছুটা কোণঠাসা করে ফেলবার একটা প্রচেষ্টা করা হচ্ছে বা করা হয়েছে। আমরা গতকালও আলোচনা করেছি যে জর্জ সোরোসের প্রচুর টাকা ঢুকেছে বাংলাদেশে, কারণ যেভাবে ছাত্র নেতাদের অ্যাকাউন্টে, উপদেষ্টার অ্যাকাউন্টে আমরা দেখেছি যে বিটকয়েন। আপনি বলছিলেন যে টার্কি থেকেও টাকা ঢুকেছে এবং পশ্চিমা শক্তি থেকে একটা টাকা বাংলাদেশে ঢুকেছে। সেগুলোই কি ডেফিনেটলি। এবার ঘুরপথে কাজে লাগাতে চাইছে বাংলাদেশ? দেখুন, ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণটাকে আমি রেফার করছি এই ক্ষেত্রে। তিনি পরিষ্কার করে বলেছেন বাংলাদেশে মাত্র 2 জন কর্মকর্তা, এরকম 2 জন কর্মকর্তার একটি সংস্থাকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে। এই টাকাগুলো তো বাংলাদেশে অস্থিতিশীল করবার জন্য, গত 5ই আগস্টের ঘটনাগুলো ঘটাবার জন্য প্রবলভাবে ব্যবহৃত হয়েছে। হুম। এই টাকাগুলোর ভাগ বাটোয়ারা, এতগুলো টাকার ভাগ বাটোয়ারা নিশ্চয়ই একটা বা দুটো মানুষ পেতে পারে না। এখানে সিন্ডিকেট কাজ করে। সো এই বুঝছি। টাকাগুলো গেল কোথায়? এই হুম। প্রশ্নটা। কারণ আপনি যখন এই ধরনের $29 মিলিয়ন কত টাকা সেটা আমাকে ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। হিউজ পরিমাণ টাকা। হুম। সো এই পরিমাণ টাকা ২ জন মানুষ খাবে, আত্মসাৎ করবে। এটা অনেক ইসো। ফলে এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কারো না কারো ভেতরে ছিল। হুম। এবং সেখানে দেখবার প্রয়োজন রয়েছে এই টাকাগুলোর ভাগ কার কেটে গেছে, নাম্বার 1। পশ্চিমা দেশ থেকে যে এখনো আপনার টাকা ঢুকছে না বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে, সেটাও আপনি হলফ করে বলতে পারছেন না। তবে এটা তো এখন খুবই নিশ্চিত যে জর্জ সরোসের ছেলে অ্যালেক্স দুবার এখানে
ঢাকাতে এসেছে, তার মতো মিটিংও একজন করে ব্যস্ত গেছেন। লোক, এরকম এরকম ধনকুবের এত প্রভাবশালী একজন মানুষ 2 বার বাংলাদেশে আসবে। মানে এদের মতো মানুষরা যখন কোনো একটা দেশে ভিজিট দেয় বা ভিজিট করে, তাহলে বুঝে নিতে হবে যে সেখানে ব্যবসা আছে, সেখানে এমন কোনো বিষয়াদি আছে যেটাতে স্বার্থ সংশ্লিষ্ট। ফলে আমাদের কাছে যেসব ইন্টেল গুলো আছে এই মুহূর্তে, আমার কাছে যেসব ইন্টেল গুলো আছে সেটা হচ্ছে যে প্রায় $1 বিলিয়ন একটা বাজেট আছে এই টোকাই নাগরিক পার্টি যারা এটা তৈরি করেছে তাদের, যাদের মধ্যে একটা বেশ কিছু টাকা, অনেকে যেটা বলছে যে তাদের প্রোগ্রামের দিন কত টাকা খরচ হলো না হলো এগুলো, তাদের প্রোগ্রামে খরচ হয়েছে। এখানে ইন্টারনাল কিছু সোর্সেও টাকা পয়সার ব্যাপার আছে, যেমন বসুন্ধরা গ্রুপ তাদেরকে টাকা দিয়েছে, এই ব্যাপারে আমার কাছে তথ্য আছে, ওরিয়ন গ্রুপ টাকা দিয়েছে বলে আমি জানি। সো আলটিমেটলি যেটা হয়েছে যে এই টাকাটার ব্যবহার কোথায় করছে, এই যে পাকিস্তানি, আপনি জানেন যে পাকিস্তান কিন্তু অর্থ দিয়ে সাহায্য করবার মতো ক্ষমতা হুম, নেই, অনেকটা দেউলিয়া একটা রাষ্ট্র। যে ঠিক। রাষ্ট্রটা আমাদের দেশের ৳1 পাকিস্তানের আপনার ৩ বা ৪ টাকা, অর্থাৎ আমরা ৩-৪ গুণ এগিয়ে আছি। হুম। সেরকম একটা ভিক্ষুক ফকির একটি দরিদ্র দেশের লোকেরা আমাদের তারা দেশে নিজেরা খেতে পাচ্ছে না, আসছে কিন্তু বাংলাদেশে নিজেরা। আসা তো থামাচ্ছে না। এবং বাংলাদেশে আপনি তো আসছে। এবং হ্যাঁ, বাংলাদেশে আসে এবং আপনি শুনলে একটু হাসবেন নাকি অবাক হবেন আমি জানি না, যে পাকিস্তানে কিন্তু রাষ্ট্রীয়ভাবে ভিক্ষুকরা হজ হুম, করতে যায় ভিক্ষা করবার জন্য। হ্যাঁ, তাদেরকে ভিক্ষা করতে আপনার হজে পাঠানো হয়। মানে হুম। আপনার হাজি হিসেবে যায়, কিন্তু মূলত তারা পাকিস্তানি সরকারি ভিক্ষুক আরকি। সরকারের ঠিক। একটা আমি ভিক্ষুক আমি এই শ্রেণী আছে জায়গাটায় তারা। আরেকটা বিষয় হ্যাঁ, একটু আসবো যে একটা সূত্র মারফত আমরা একটা খবর পেয়েছিলাম, কর্নেল দীপ্তাংশু বাবু আমাদেরকে বলেছিলেন যে পেন্টাগন থেকে একটা ফোন কিন্তু অলরেডি এসে গেছে, কিন্তু তারপরেও সেনা প্রধান তিনি সুর নরম করলেও মোহাম্মদ ইউনুস কিন্তু একেবারে তলায় তলায় পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বটা জারি রেখে যাচ্ছে। কোন সাহসে এটা? এর পেছনে কি অন্য কোনো মদত রয়েছে? it is kind of a silent invitation for to some quarter যে আহ, দখল করো এই টাইপের। সেটা আইদার হচ্ছে যে ফজলুর রহমানের কোয়ার্টার থেকে হতে পারে, কিংবা সেনাপ্রধান। এখন এমন একটা অবস্থাতে বাংলাদেশ পৌঁছে গেছে উত্তপ্ত করাই, সেখানে আমার কাছে মনে হয় সেনা শাসনটা অবধারিত হয়েছে। এটাকে এড়ানোটা আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে বেশ কঠিন, এবং এটার দ্বার প্রান্তে এসেছে বলে আমার অন্ততপক্ষে ধারণা। ফলে এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন যে সেনাপ্রধানের বক্তব্যের পরপরই এমন কিছু কর্মকাণ্ড আপনার বলা হচ্ছে, ক্যান্টনমেন্টে করা হচ্ছে, যেগুলো সেনাপ্রধানকে দেখিয়ে দেওয়া যে দেখো আমরা কি করতে পারি। যেমন এই সাইফ সাহেব আগের ডিজিএফ এর বাসায় আপনার হানা দেওয়া, হুম। তারপরে হচ্ছে যে এই ছাত্রদের মানে সাথে সেনাকে ডিজিএফআই ক্রমাগত। অগ্রাহ্য করার একটা মরিয়া চেষ্টা এই আপনি ইউনূস আমাকে বলুন তো, প্রশাসনের মধ্যে লক্ষ্য করা যায়।